সালটা তখন 1932, এক শীতের সকাল। হাওড়া ব্রিজের এক কোণে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে রয়েছেন এক মাঝবয়সী শেখ সাহেব। ভদ্রলোকের নজর কিন্তু মানুষের পায়ের দিকে। সেই লোক আর কেউ না, বাটা কোম্পানির প্রতিষ্ঠাতা টমাস বাটা। সেই দিন থেকে শুরু হলো ভারতের বুকে জুতো তৈরির কারখানার পরিকল্পনা। শুভ সকাল। এখন এই মুহূর্তে সেই পুরনো দিনের মানে টমাস বাটার আমলে সেই যে তৈরি জুতোর ফ্যাক্টরিটা ছিল, সেই ফ্যাক্টরির ভেতর একদম এন্ট্রি নেই। আর কিছুদিনের মধ্যে টমাস সাহেব খোঁজ পেলেন যে গঙ্গা তীরে কন্নগর গ্রামে রয়েছে এক পরিত্যক্ত তেল কল, হাতির কুল অয়েল মিল। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি লোহার দরজাটা, এই দরজাতেই ব্যাগ লাগানো হয়েছিল যে জুতোর ফ্যাক্টরি একদম সাইনবোর্ডটা। আর এইদিকে একটা দেখতে পাচ্ছে চিমনি রয়েছে, এই চিমনিটা এখানে সব থেকে বড় চিমনি। আর এখানে আমার পেছনে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যে এই বিল্ডিংটা দেখো, এই বিল্ডিংটা সব থেকে বড় বিল্ডিং। 1936 সালে এই যে 7 বছরের ঘটনা, বিশাল ঘটনা এখানে লুকিয়ে রয়েছে। দেওয়ালে দেওয়ালে এর ইতিহাস লুকিয়ে রয়েছে। ভেতরটা পুরো অন্ধকার, ক্রমশ গেট গ্রেট ডিপ্রেশনের ধকল সইতে না পেরে তা বন্ধ হয়ে গেছে বছর 3 আগেই। তারও আগে জায়গাটা ছিল সিনেমারদের জাহাজ ঘাটা। জায়গা সম্বন্ধে ফেসবুকে অনেক জায়গায় লেখালেখি রয়েছে, অনেক জায়গায় কথাবার্তা রয়েছে, কিন্তু ভেতরে ইনডোরে কেউ কখনো শ্যুট করেনি। এবার ভেতরের প্রত্যেকটা জায়গা আমি দেখাচ্ছি আর বিস্তারিত আলোচনা করছি। এখানে ডকের মালপত্র থাকতো বলেই উত্তরের অংশটা একদম দুর্ভেদ্য ও দুর্গের মতো করে নির্মাণ করা। আর বাকিটা আমি এখানে সম্পূর্ণ বলা আমার পক্ষে সম্ভব নয়। এই ইতিহাস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্ত ইতিহাসটা যদি পড়ার ইচ্ছে থাকে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নেবেন। একদম ভেতরে ইন্ডোরে কতটা রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি। অলরেডি একটা পোর্শন থেকে বেরোলাম, একটা পোর্শনে কী হলো ব্যাপারটা, যে জায়গাটার মধ্যে তো বিশাল সব থেকে পুরোনো বিল্ডিং, তো পোর্শনগুলো তো ডিভাইডেড হয়েছে বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন বিল্ডিং। আর এটা ডকেতে সব থেকে পুরোনো বিল্ডিং ছিল, এখান থেকেই সব দেখাতে হয়েছে। একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়ে ভিডিও শ্যুট করছি, কন্নগরের ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দাও, এর জন্য লাইক তো আমি চাইতেই পারি, যে একটা রিস্ক নিয়ে একটা চলে এসেছি। আর কমেন্ট করে বলো তোমরা এই ইতিহাসটা জানো কি জানো না। অনেকে মনে ভ্রান্ত ধারণাটা বাটার বলতে মাখনের ফ্যাক্টরি, কারোর মনে এটা তেলের ফ্যাক্টরি, কিন্তু এখানে যে এক সময় যে জুতোর ফ্যাক্টরি ছিল সেটা সম্বন্ধে কারোর তেমন আইডিয়াই নেই। আর এই জন্য এই জায়গাটা সম্বন্ধে আমি আরও এক্সাইটেড, জায়গাটা আমি নিজের চোখে দেখবো। আর এই জায়গাটা সম্বন্ধে আমি লোককে আরও জানাতে চাই, কারণ যত লোককে জানাবো তত, কারণ আমাদের কন্নগর ইতিহাসের মধ্যে এইরকম একটা জায়গা আছে লুকিয়ে, যেটা অনেকেই জানে না। কিন্তু এই বিল্ডিংটা প্রচণ্ড রিস্ক। আগের সপ্তাহে রবিবার আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই বিল্ডিংয়ের এই পোর্শনের অংশটা দেখো, একদম এই পোর্শনের অংশটা ভেঙে পড়েছে রাত্রি 1:30টার সময়। এই হচ্ছে আরেকটা বিল্ডিং, আর ওই সোজা দেখতে পাচ্ছ, ওই সোজা গেলে হচ্ছে একটা পুকুর, যেটা হচ্ছে সেই সময় মানুষজন উৎসাহের বসে সেই পুকুরটা খোদাই করেছে। আর এই হচ্ছে সেই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের মধ্যেই আরেকটা বিল্ডিং, এটা হচ্ছে আরও বড় একটা বিল্ডিং। এটা আমার পেছনে শুধু জঙ্গলই দেখা যাচ্ছে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু রাহুলদা বলছে যাওয়ার দরকার নেই, একবার আসা যা। এক রাতের মধ্যে কলকাতার গুদামঘর ও অফিস সহ সবকিছু কোন্নগরে নিয়ে আসা হয়। সঙ্গে আসেন 14 জন শেখ সাহেব। ঠাঁই হলো কারখানার দক্ষিণের অংশে। শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জি ম্যাকনেয়ার সাহেবের মদের কারখানা ছিল ওই তেল কলের জায়গায়। সম্ভবত তিনি বানান এই বাংলো। দিন কয়েকের মধ্যেই কারখানার চত্বরের ঝোপ পরিষ্কার করে বানানো হলো ভলিবল কোর্ট। অত্যাধিক উৎসাহের সঙ্গে কর্মীরা নিজেরাই ঘুরে ফেললো সুইমিং পুল। ফ্যাক্টরির গেটে বসানো হলো বাটার সাইনবোর্ড ও কারখানার মাঝখানে ঘন্টা বাজানোর জন্য বসানো হলো বড় বড় দুটো লোহার পাত। গঙ্গার তীরে বসানো হলো লোহার জেটি, যা বর্তমানে বিলীন হয়ে গেছে। কিন্তু সামনের পথটা মসৃণ ছিল না। 12 জুলাই 1932 সালে এক ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন টমাস বাটা। এই ঘটনার আকস্মিকতায় কয়েকদিনের জন্য থমকে গেল কাজ। কিন্তু বাবার মৃত্যুর পর সব দায়িত্ব নিল টমাস বাটা।
ব্যবসা আবার উদ্যমে চলতে শুরু করলো। তারপর জাপানি জুতোর চাহিদা ক্রমশ বাড়তে থাকে। এরপরে বাটা কারখানার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিল্ডিংয়ে আরও একটা পার্ট, ভেতরে পুরো সাউন্ড ইকো হচ্ছে, বিশাল উঁচু। এই জায়গাটাতে পুরো ঝুলন্ত হয়ে রয়েছে সমস্ত কিছু, প্রচুর রিস্ক। কেউ দয়া করে এখানে আসার চেষ্টা করো না, এখানে আসলে নিজের সম্পূর্ণভাবে বিপজ্জনক হতে পারে। কেউ এসো না জায়গাটাতে। এরপরে বাটা কারখানায় বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে কয়েক বছর চলার পর এই ফ্যাক্টরি তারা বাটানগরে নিয়ে যেতে বাধ্য হয়, কারণ কোন্নগরের উত্তরে হাতিরকুল অঞ্চলে ছিল একাধিক বামুন পরিবারের বাস। জুতো নির্মাণের জন্য বাইরে থেকে জানোয়ারের চামড়া আনতে হবে বলে তাদের প্রবল আপত্তি শুরু হয়। 1935 সালের সেপ্টেম্বর মাসে সমস্ত বাটা কর্মীদের নিয়ে এক বিশাল কনফারেন্স হলো কোন্নগরে। এখানে বাটানগরের বুকে নতুন কারখানার কথা ঘোষণা হলো। সেই বছরের পুজোর ছুটিতে 2 লক্ষ জুতো সহ সমস্ত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হলো বাটানগরের নবনির্মিত কারখানা। 1936-এ যে কজন শেখ সাহেব থাকতেন তারাও বিদায় জানালেন কোন্নগর। ফ্যাক্টরি একদম ভেতরে, পুরো জঙ্গল চারিদিকটা, পুরো জঙ্গলের ভেতর। একটা জাস্ট লাঠি হাতে আমি দাঁড়িয়ে আছি, আর কারণ লাঠি ছাড়া এখানে ঢোকাটা একদমই, লাঠি নিয়ে ঢোকাটা একদমই ইম্পর্টেন্ট। লাঠি ছাড়া ঢুকলে প্রচণ্ড সাপ হবে, ভয় হবে, পোকামাকড় যা কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে। কেউ দয়া করে আমাদের ভিডিও দেখার পর এই জায়গাতে ভিজিট করবে না। দেখো ওই দূরে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা হচ্ছে ডকেতে মালপত্র ঢোকার বিল্ডিং। সমস্ত ভেতর দিয়ে দেখাটা মাকড়সা দেখতে পাচ্ছ, তো মাকড়সা ঝুলছে গাছের মধ্যে, মৃত মাকড়সা। ক্রমশ জঙ্গলের ভেতরে, আর জঙ্গল যত গভীর হবে ততই তো সাসপেন্স লুকিয়ে থাকবে। সানগ্লাসটা পরে নি, কারণ ভিডিও কথা বলতে সানগ্লাসটা পরলে সুবিধা। সানগ্লাসটা পরে ভালোই লাগছে, কিন্তু আমার নিচের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সাপের তো ভয় থাকতেই পারে না, কোন সময় কোথা থেকে কী সাপ ঠোপ চলে আসে তা তো বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটা বেশ আরামদায়ক জায়গা। গরমকালে এত জঙ্গলের মধ্যে ঢুকে আর এই দিনের বেলা শ্যুট করা, উফ, একটা রোমাঞ্চকর ঘটনা। আমার হাতে রোমাঞ্চ হচ্ছে, আমরা সাসপেন্স দিচ্ছি, অ্যাডভেঞ্চার। জাস্ট ফার্স্ট টাইম আমি অ্যাডভেঞ্চারাস ভিডিও বানাচ্ছি, জানি না কতটা সাকসেস পাবো, কতজন তোমরা দেখবে আমি তাও জানি না। আর যারা দেখবে এই রিস্ক, আমাদের এই রিস্ক নেওয়াটাকে তোমরা যে সাকসেস করো তার জন্য লাইক, কমেন্ট আর শেয়ার তো ইম্পর্টেন্ট। এই কথাটা বলতেই হয়, কারণ শেয়ার না করলে ভিডিও আমাদের মোটিভেশন, আমাদের এখন অ্যাডভেঞ্চার আসে না মনের মধ্যে। আমরা সূর্য আলো ঠিকঠাক মতো আসছে না, দেখা অবশ্য নিচু হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমার তো বেশ এক্সাইট লাগছে, এক্সাইটমেন্ট আমার তুঙ্গে। দেখো ক্রমশ জঙ্গল ঘন, একটা বলে ভাই, জঙ্গল ক্রমশ ঘন। ওই ক্রমশ আমরা কোথা থেকে কোথায় চলে এলাম। এখানে যেমন সব বড় বড় গর্ত করা আছে, এই গর্ততেই বোধ হয় সব কিছু গাছ ফাছ থাকতো বা কোনো বিম ছিম ছিল বোধ হয় বিল্ডিংয়ে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো এদিকে। হ্যাঁ, আমরা এদিকে আই থিঙ্ক বেরিয়ে যেতে পারবো। আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের দুটো সাইড কভার করা হয়ে গেল, দুটো সাইড। আর বাকি 3টে সাইড আমরা কভার করতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে রাহুলদা আমার ভিডিও রেকর্ড করে। কী চলছে এটা? যেটা আমার বলার ছিল বলে দিল, তাই আমি কিছু বললাম না। কারণ বাকি দুটো সাইডে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে জঙ্গল। এই চুপ করে নিচু হয়ে নিচু হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ রাস্তা খুব ভয়ঙ্কর, সরু বাঁকের মাঝখান দিয়ে ক্রমশভাবে জাস্ট ঢুকে বেরোচ্ছি। দেখো জাস্ট আমরা কিরকম নিচু হয়ে বেরিয়ে গেলাম। আমরা যদি আম গাছ থেকে আম খাই, তখন কি আমাদের টমাস সাহেব দেখতে পাবেন? টমাস সাহেব কি আমাদের মধ্যে আছেন? টমাস সাহেব আপনি কি আমাদের মধ্যে আছেন? ভিডিওর অন্তিম পর্যায়ে আরও একটা জায়গা,
এই জায়গাটা এক্সপ্লোর করার মতো কিছু নেই, কারণ এই জায়গাটা বর্তমানে খুবই নোংরা। ওই দূরে বিল্ডিং থেকে আমরা কিন্তু আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই রাস্তাটা যেহেতু আমাদের এখানে আসা যাচ্ছে না, এতখানি জঙ্গল, তাই জন্য আসতে পারিনি। তবু দেখছি এই দিকগুলো আসলে যাওয়াই যায়। রাস্তার অবস্থাটা খুব এরকম রিক্সের রাস্তা। আর এই সেই বিল্ডিং আরেকটি, যেটি একেবারেই বটগাছ শিকড় দিয়ে আটকে রেখে দিয়েছে। আর এই বিল্ডিংয়ের মধ্যে এখন প্রবেশ করব। বিল্ডিংটা দেখো কীরকম অবস্থা। এর ওপরে সিঁড়িটি সম্পূর্ণভাবে পরিমাণে ভাঙা। এই দেখুন ভেতরটার অবস্থা খুবই শোচনীয়, যে কোনো দিন ভেঙে পড়তে পারে। আর আমি এখন এই মুহূর্তে এইখান দিয়ে উঠে যাচ্ছি, এই রাস্তা দিয়ে উঠবো। এই হচ্ছে ওপরে ওটা সিঁড়ির রাস্তা, কিন্তু এখানে উঠতে পারবো না, কারণ সিঁড়িটি সম্পূর্ণ পরিমাণে ভাঙা। আর দোতলার অংশটা দেখো, এই অংশটা দোতলার অংশ, এই অংশটা দোতলার ওপরে যাওয়া যেত। আর এখানে 6খানা ঘর আছে। এটা হচ্ছে দক্ষিণের অংশ। এই দক্ষিণের অংশে ডক সাহেবদের 6টা ঘর ছিল। আর এই 6টা ঘরের মধ্যে তারা থাকতো। জায়গাটা প্রথমে নোংরা হয়ে আছে, ধ্বংসস্তূপ হয়ে গেছে। আমার সাথে একজন আজকে এখানকার লোকাল বাসিন্দাকে আমি পেয়েছি, তিনি আমাকে আরও একটু ভালো করে বুঝিয়ে দেবেন। বর্তমানে কোন্নগরের বুকে এই কারখানা ভগ্নপ্রায় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এর মালিকানা চলে গিয়েছে এক মারোয়ারি পরিবারের হাতে, কিন্তু আজও সে অবিচল হয়ে ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এটা হচ্ছে সেই সময়কার ফায়ার প্লেস। আশ্চর্য লাগে, সেই সময়কার মানুষজনও আমাদের থেকে অনেক বেশি পরিমাণে এগিয়ে ছিল। আর এই ওপরটা দেখো পুরো ভেঙে গেছে, ওপরগুলো পুরো। এটা বাড়ির পেছন দিকের অংশ। এই বাড়ির দেওয়ালগুলোর মধ্যে না ইতিহাস লুকিয়ে রয়েছে, প্রতিটা ইতিহাসের সন্ধানে আমি বাড়ির ভেতরে যতটা সম্ভব এক্সপ্লোর করছি, যতটা সম্ভব নয় এক্সপ্লোর। এই জায়গাটা স্থানীয় বাসিন্দাদের উচিত জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কিন্তু তারা করছে না, যেখানে সেখানে নোংরা করে যাচ্ছে। এর বাইরে কিছু বলার নেই, এখানেই শেষ করতে হবে ভিডিও। নতুন আবার একটা জিনিস, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করবো। আমার ওপরে অংশটা দেখো সম্পূর্ণ পরিমাণে ভগ্নপ্রায়। এই জায়গাটা দোতলা সিঁড়ি ছিল, যা নেই। আর পেছন দিকে দেখতে পাচ্ছ বারান্দা রয়েছে পেছন দিকটাতে। 1936 এই 7 বছরের জার্নি কন্নগরকে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে। তার একজনের অবদান এখানে খুব মারাত্মক, যিনি টমাস বাটা। তার এই জার্নি, কন্নগরে আসা এবং কন্নগরে বাটা জুতো তৈরি করার যে প্রকল্প শুরু করেছিল তিনি, বা জুতো তৈরি করার কারখানা শুরু করার পর তিনি যে আউটলেট খুলেছিলেন সেই বাটার মোড়ে, যেটা এখন বাটা উঠে গেছে বহুদিন চলার পর। আর স্থানীয় কিছু ব্রাহ্মণদের উৎপাতে সেখানে জুতোর ফ্যাক্টরিটা করা টোটালি বন্ধ করতে হয়। 1 বছর বিজনেস চলেছিল, কিন্তু সম্পূর্ণভাবে চলেনি, কারণ তার সন্তান এই বিজনেসটা, তার মারা যাওয়ার পর তার সন্তান এই বিজনেসটা টোটালি বাটানগরে নিয়ে চলে যায়। আর সেই বছরেরই অষ্টমী আর নবমী রাতে যে কজন চেক সাহেব ছিলেন এখানে, সেই চেক সাহেব তার সমস্ত যন্ত্রপাতি এবং জিনিসপত্র নিয়ে তারাও কন্নগরকে পরিত্যাগ করে। তাদের এই পরিত্যাগ আজ কন্নগর ইতিহাসের খাতায়। কন্নগরের ইতিহাস ঘাটলে বা অনেক বই পড়লে এই ইতিহাস খুঁজে পাওয়া যায় না, কারণ এই সম্বন্ধে অনেকেরই কোনো আইডিয়া নেই। তারই কিছু মুহূর্ত এই খবর পেয়ে আমি এবং আমার টিমে যারা মেম্বার আছে তারা সবাই মিলে এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছিলাম। কিন্তু এক্সপ্লোর করতে এসে দেখলাম আমার এক্সপিরিয়েন্স, জায়গাটা টোটালি এখন জঙ্গল হয়ে উঠেছে। আর আমি এই মুহূর্তে যদি বলি, এই বাড়িটা যেটা ছিল, এই বাড়িটা টোটালি এখন বটগাছ আর অশ্বত্থ গাছের বাসস্থান হয়ে দাঁড়িয়েছে। লোকে বলে ভূতের বাসস্থান। ভূতের অস্তিত্ব হয়তো আছে কি নেই এটা তর্ক বিতর্কের প্রশ্ন, কিন্তু নিছকভাবে একটা জায়গাকে বা একটা ইতিহাসের জায়গাকে ভুতুরে জায়গা বলে মানিয়ে দেওয়াটা একদমই উচিত নয়। বহু ইউটিউবে ভিডিও আছে যারা এই জায়গাটাকে ভুতুরে জায়গা বলে বলেছেন, কিন্তু সম্পূর্ণ ভুতুরে জায়গা নয়। এটা মানুষ থাকতেন, জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে। পুরোনো জায়গায় ঢুকলে ভয়েস তো ইকো হবেই, সেটাকে যদি ভুতুরে জায়গা বলা হয় তাহলে কিছু বলার নেই। দয়া করে বাজে জিনিস বা না জানা ঘটনা রটাবেন না, আর জায়গাকে সম্মান করতে শিখুন, নোংরা করবেন না। যেখানে সেখানে নোংরা ফেলে রাখা বা এই প্রপার্টিগুলোকে নষ্ট করে দেওয়া একদমই উচিত নয়। অ্যাজ এ মানুষ, অ্যাজ এ কন্নগর বাসিন্দা। নমস্কার, ভালো থাকবেন, নতুন দিন দেখা হচ্ছে আমার।